ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক মুকুল মাইতির লেখা গল্প অজ্ঞাতবাসের পরে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। সোনুর গোলক মামা যে এমন করে গ্রাম থেকে অদৃশ্য হয়ে যাবেন আমরা কেউ ভাবতে পারিনি। মামার পুরো নাম ছিল গোলক বিহারী গোলদার। সবাই ডাকতো গোল্লা বলে। বেটেখাটো চেহারা। আমরা ডাকতাম গুল্লু মামা বলে। এমন এমন তাগড়াই সাইজের গুল ছাড়তেন যার তল খুঁজে পাওয়া ছিল ভার। মামা হয়তো দিন কয়েকের জন্য জেলা সদরে গেছিলেন কাজে, কিন্তু ফিরে এসে বলবেন, জানিস কদিন দিল্লিতে কাটিয়ে এলাম, রাজধানীটা বড় ভালো সাইজের রে। বিস্তারিত বর্ণনা দিতেন। আমরা চোখ বড় বড় করে শুনতাম। গাঁয়ের ছেলে, আমাদের কাছে দিল্লি তখন ছিল স্বপ্নের শহর। গুল্লু মামা অনর্গল বলে যেতেন। থামাথামির কোনো বালাই নেই। একবার শুরু করলে মিনিট পাঁচেকের আগে থামার কোনো প্রশ্ন নেই। কে বলবে ওগুলো গুলগপ্প? মামার পরিবেশনের কায়দা ছিল অসাধারণ। গুল্লু মামা অকস্মাৎ উধাও হলেন মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর। পাশের লিস্টে মামার নাম ছিল না। গুল্লু মামা শখ খেয়ে বোধহয় গৃহত্যাগী হয়েছিলেন, সবার তাই ধারণা ছিল। তখনকার দিনে গুলতাপ্পি মেরে পাশ করার দিন ছিল না। মামার সিলেবাসের সেটাই ছিল শেষ বছর। গুল্লু মামা রেজাল্ট বেরুবার আগে নিশ্চয়ই কেটা লম্বা চওড়া ফিরিস্তি সবার কাছে ছেড়ে থাকবেন, যা ছিল ওনার স্বভাব। সবার কাছে বড় মুখ করে বলেছিলেন, ফার্স্ট ডিভিশন শিওর, র্যাঙ্ক হতেও পারে। স্মৃতিশক্তি গোলক মামার মোটামুটি খারাপ ছিল না, কিন্তু কেন যে গোলক মামা এমন মাধ্যমিকে গোল্লা মারলেন তা কেউ বুঝতে পারল না। এক টানা বছর পাঁচেকের মতো গায়েব ছিলেন। মামা অবশ্য গায়েব কথাটা ব্যবহার করলে আপত্তি করতেন, বলতেন অজ্ঞাতবাস। মামা অজ্ঞাতবাসের পরে ফিরে এলেন। আমরা সবাই মিলে ছেঁকে ধরলাম, 5টি বছর কম সময় নয়। বহু অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছেন গুল্লু মামা। তার সামান্যতমও যদি আমাদের গোচরে আনেন তার মূল্য কি কম? ফিরে আসার পরে মামা নিজ মুখে সোনুর কাছে বলেছেন, মহান ঋষিদের সঙ্গে তাঁর ছিল নিত্য ওঠা বসা। হিমালয়ের কন্দরে কন্দরে ঘুরে বেড়াতেন। মুনি ঋষিদের কলেবর ত্যাগের দৃশ্য প্রত্যক্ষ করেছেন। কত ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন মামা। কত কি যে নিজের চোখে দেখেছেন তার অন্ত নেই। তাঁর দর্শন করা জটাজুটো সন্ন্যাসীদের এক একজনের বয়সের কোনো পরিমাণ নেই। আন্দাজ করাও কঠিন, 200 বা 250 বছরের কম নয়। সোনু এসব মামার মুখ থেকে শুনেছে, আর সোনুর মারফত আমাদের কাছে খবরগুলো পাচার হয়েছে। আমরা যারা তখন স্কুল কলেজের পড়ুয়া ছিলাম সবাই মিলে মামাকে তার বিপুল অভিজ্ঞতা কাহিনী একদিন উজাড় করতে অনুরোধ জানালাম। প্রথমে রাজি হতে চাইছিলেন না গুল্লু মামা। একদিন আমরা স্পেশাল তেলে ভাজা খাইয়ে মামাকে রাজি করিয়ে ফেললাম। আমাদের তখন বার্ষিক পরীক্ষা শেষ, রেজাল্ট বেরোতে দেরি আছে। গ্রামের প্রাইমারি স্কুলের টানা বারান্দায় শতরঞ্চি বিছিয়ে ম্যারাথন আড্ডা চলছে। আমাদের আলোচনার একমাত্র বিষয়বস্তু তখন গুল্লু মামা। কমন গুল্লু মামা সবাইকে ডাকলেন একদিন। সেদিন ছিল রবিবার। প্রাইমারি স্কুলের একটি হলঘরে আসর বসানোর আয়োজন হলো। মামা ওই দিন সবাইকে মুড়ি ও তেলেভাজা খাইয়ে আপ্যায়িত করবেন কথা দিলেন, যে যত পারো খাও। মামা নাকি 5 কিলো মুড়ির অর্ডার দিয়েছেন, আর 2 কিলো তেলেভাজাও সাপ্লাই করবে বিন্তির মা। বিন্তির মা মুড়ি সাপ্লাই করে বাড়ি বাড়ি। আমাদের মধ্যে কেউ কেউ বললেন, এ বিন্তি পিসিকে জিজ্ঞেস করে দেখ কয় কিলো মুড়ির অর্ডার দিয়েছে, গুল্লু মামাকে তো চিনিস। জিজ্ঞেস করে জানা গেল কিলোখানেক মুড়ির অর্ডার দিয়েছেন। কোথায় 5 কিলো আর কোথায় 1 কিলো? মামাকে জিজ্ঞেস করায় চটজলদি জবাব এলো, 5 কিলো মুড়ি খেয়ে মরবি নাকি? এই ছিলেন আমাদের গুল্লু মামা, যার সামান্য একটু নমুনা দিলাম।
আমরা সবাই এসে স্কুলের হল ঘরে হাজির হলাম। সবাই প্রস্তুত। গুল্লু মামার পর্দা ফাঁস করব, উল্টো পাল্টা বললেই ধরব। মামা আমাদের শোনাবেন তার হিমালয়ে মহারিষি হওয়ার কাহিনী। সবার কাছে বলেছেন কাহিনী, একেবারে নির্ভেজাল, অথচ শুনলে মনে হবে অলৌকিক। উনি মাত্র 2 বছর সাধু বাবা হয়ে কাটিয়েছেন। তারপরে এক তান্ত্রিকের খপ্পরে পড়ে যান, তবে তার স্থায়িত্বকাল বেশি দিন ছিল না। উনি সভাঘরে খুঁটিনাটি তথ্য পরিবেশন করবেন, তার কতটুকু সত্য একমাত্র খোদাই বলতে পারবেন। বললে আমাদের এক বন্ধু। গুল্লু মামাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, মামা, আপনার কতগুলি শিষ্য ছিল? সে আর বলো না, এক কথায় অগুন্তি। সকাল থেকে সন্ধ্যা অবধি শিষ্যরা প্রণাম করতে আসতো, একেবারে নন স্টপ। শেষের দিকে শিষ্যদের অত্যাচারে হিমালয় ত্যাগ করতে বাধ্য হলাম। এসব ছিল মামার টুকরো খবর। আসার সঙ্গে সঙ্গে এসব খবর আমরা সংগ্রহ করে নিয়েছিলাম, তা আমাদের খাতায় লেখাও ছিল। আমরা ঠিক করে রেখেছিলাম, খবরের একটু এদিক ওদিক হলেই আমরা মামাকে চেপে ধরব। নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, মামার পাত্তা নেই। সবাই তখন আমরা মামাকে গুল বিশারদ পদবি দেওয়া নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। প্রায় ঘন্টা দেড়েক পরে মামার আগমন হলো, তাও নিজে থেকে নয়, লোক পাঠানো হয়েছিল ধরে আনতে। আমাদের পাঠানো পাঁকালের সঙ্গে মামার হঠাৎ দেখা হয়ে যায়। সেই পাকালই পাকড়াও করে এনেছে মামাকে। পাকাল বলেছিল, মামা, তুমি এখানে? ওদিকে পাড়ার বন্ধুরা তোমার কথা শুনবে বলে হা পিত্তেশ করে স্কুলের হল ঘরে বসে রয়েছে, শিগগিরই চলো। ও, তাই নাকি? জানিস তো কত দূর দূর থেকে আমার ডাক আসছে আজকাল। মরবার ফুরসত নেই। আমার অজ্ঞাতবাসের বিবরণ সবাই শুনতে চায়, কেউ কেউ বই আকারে প্রকাশ করতে ইচ্ছুক। তুমি কি কোথাও গিয়েছিলে? কটা জায়গার নাম করব বল? আমি বলে দিয়েছি এত মিটিং অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব নয়। এই তো একটু আগে হারানের দোকানে চা খাচ্ছিলে শুনে এলাম। এত মিটিং যে চা খাওয়ার পর্যন্ত ফুরসত নেই। চল দেখছি। দেখছি নয়, তুমি আমার সঙ্গে যাবে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। পাঁকাল নিজে এইরকম কথা বলে অনেক সময় সটকে পড়ে, তাই গুল্লু মামার ছিটকে যাওয়াকে রোধ করতে পেরেছিল। রতনে রতন চেনে। পাঁকাল ছিল সার্থক নামা, যাকে ধরা বেশ কষ্টকর। যাক, গুল্লু মামাকে টেনে এনে প্রায় জোর করে মঞ্চে তোলা হলো। সাথে সাথে ঘোষণা করা হলো, পাছে বাহানা করে আবার কোথাও না কেটে পড়ে। আমাদের আজকের বিশিষ্ট ও প্রধান বক্তা হলেন গোলক বিহারী মহাশয়। তার সন্ন্যাস জীবনের মহামূল্যবান সত্য কাহিনী শোনাবেন। আমাদের মহা সৌভাগ্য যে তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে এই ঘরোয়া আসরে উপস্থিত হয়েছেন। গুল্লু মামা দেখলেন আর কোনো উপায় নেই সরে পড়ার, সামান্য কিছু হলেও তাকে বলতে হবে। বলতে শুরু করলেন, উপস্থিত শ্রোতৃমণ্ডলী ও আমার বন্ধুরা, এক একজন মানুষের জীবনে অভিশাপ জড়িয়ে থাকে। আমার জীবনটাও তাই। পিতৃমাতৃহীন সন্তান। মানুষের কাছে যা কিছু বলে যাই, ঠিক তার উল্টো ঘটে যায় জীবনে। লোকে বলে আমি গুলবাজ। সত্য কথা বললেও তাকে মানুষ গল্প বলে ধরে নেয়। আজ আমি আপনাদের সামনে আমার সন্ন্যাস জীবনের 5টি বছরের একটি অতি সত্য অধ্যায় তুলে ধরছি, কিন্তু মানুষ তাকেও মিথ্যা বলে হয়তো ধরে নেবে। ভাগ্যের এমনই পরিহাস। মামা একটু থেমে গেলেন, সবার মুখের দিকে চাইতে লাগলেন। পেছন থেকে আওয়াজ আসতে শুরু করলো, মামাজি, रोकिए मत, गुलो की गाड़ी चलता रहे, चलाते जाइए, सरासर झूठ है, सारे झूठ। গুলু মামা তেরে বলে যেতে লাগলেন। কারো কোনো কথা ও চিৎকারে তার কিছু যায় আসে না। চোরের মায়ের বড় গলা প্রবচনটি তার ভালো জানা ছিল।
মিথ্যেকে সত্য জাহির করতে হলে আরো জোরে চেঁচানোই হলো বুদ্ধিমানের কাজ। লোকে ভাববে এত জোর গলায় যখন বলছে তখন এর মধ্যে সত্য নিশ্চয়ই আছে। মামা চেঁচানোর মাত্রা আরো বাড়িয়ে দিলেন। লোকে ভাবে আমি যা বলি তা ডাহা মিথ্যে কথা। আপনাদের এ ধারণা বিলকুল ভুল। আজ আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে আমি আপনাদের ছেড়ে 5 বছর কাল পাণ্ডবদের মতো আত্মগোপন করে অজ্ঞাতবাসে ছিলাম। এই আত্মগোপনে পিছনে কারণ কি ছিল? হিমালয় মাত্র 1 বছরে আমার প্রায় সহস্রাধিক শিষ্য শিষ্যা হয়েছিল। তারা আমাকে উত্ত্যক্ত করে তুলেছিল। তাদের প্রত্যেকে চায় আমার অর্জিত ঐশ্বরিক ক্ষমতার সামান্যতম অংশ হলেও দান করতে হবে। আমি মনে করেছিলাম তা হবে অপাত্রে দান, তাই আমাকে আরো 4 বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল। পিছন থেকে আওয়াজ এলো, আপনাকে কেরালায় ট্রেন থেকে নামতে দেখা গেছে। আজকাল হিমালয় কি দক্ষিণের দিকে শিফট হয়ে গেছে? গুল্লু মামা সে কথায় বিন্দুমাত্র কর্ণপাত করলেন না, বলতে লাগলেন, মহাপুরুষদের সম্পর্কে আপনাদের যে সমস্ত ধারণা তা একেবারে ভুল। বেশিরভাগই 2 নম্বরই। প্রকৃত সাধুর সংখ্যা নাম মাত্র। তারা এ অঞ্চলে আসেন না, তাদের জগৎ আলাদা। কয়েক মাসে যে দাড়ি গোঁফ গজায় তাকে সামলানো সাধারণ মানুষের কর্ম নয়। তাই আমি ওখানে থাকাকালীন ফলস চুল দাড়ি ব্যবহার করতাম। ওতে লাভ অনেক। রাতে খুলে রেখে আরামে ঘুমোনো যায়, রৌদ্রে দেওয়া যায়, তাতে পোকামাকড় বাসা বাঁধতে পারে না, আর কুটকুট করে কাটে না। হলির মধ্যে চিৎকার উঠল, মামা নিজের অভিজ্ঞতার কথা বলুন। আপনাকে সাধুরা কি করেন তা বলার জন্য অনুরোধ করিনি, নিজের জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা বলুন। মামা সবেগে বলে চলেছেন। আমাদের দাবি তোলার মাঝখানে কত কথা বলে গেলেন তা আমাদের শোনার সৌভাগ্য হলো না। সাধু সন্তকে কিভাবে বশে আনতে হয় তা আমার জানা ছিল। সবকিছুই সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম। সেসব জিনিসের বিস্তারিত বিবরণ দিতে গেলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। অতি সংক্ষেপে বলতে গেলে কম করে 5 মাস সময় লাগবে। তাও পুরোপুরি শুনে ওঠা সম্ভব হবে কিনা বলতে পারছি না। যে সকল অভিজ্ঞতার কথা আমি 5খানা খেরোর খাতায় লিখে রেখেছি, লাল শালুতে জড়িয়ে বান্ডিল করে রাখা আছে। যে কেউ এসে পরখ করে দেখতে পারেন। এখানে আসার পথে আমি বাড়ি থেকে অতি কষ্টে এগুলো আনতে পেরেছি। আমাদের চোখ বিস্ময়ে ফেটে পড়বার জোগাড়। মামার মধ্যে এলেম রয়েছে। মামাকে ছাইচাপা আগুন বলে মনে হলো। শুধু মনে হতে লাগলো কি করে মাধ্যমিকটা মামার হাত থেকে ফসকে গেল। সকলের দৃষ্টি গিয়ে পড়ল মামার পাশে রাখা খেরোর খাতার বান্ডিলের দিকে। কত মণি মুক্তা মামা সংগ্রহ করে এনেছেন আর রেখেছেনও কত যত্ন করে। মামা জীবনের মোড় ঘুরে গেল বলে আমরা সাধু সন্তের বশীকরণের উপর জোর দিতে বললাম মামাকে। কেশব উঠে দাঁড়িয়ে বলল, মামা বশীকরণের ব্যাপারে বিশদ বলুন। কেশবের অল্পেতে মন ভরে না। নিয়মিত ফোঁটা তিলক কেটে সাধন মার্গের দিকে পা বাড়িয়ে চলেছে। মামাকে বলতে রাজি করানোর ব্যাপারে 1 নম্বর পান্ডা হলো কেশব। মামা আবার বলতে শুরু করলেন, বশীকরণটা এমন কিছু ব্যাপার নয়। আমার হিমালয় কন্দরের গুপ্তকথা বইটি যা খুব শিগগিরই প্রকাশ হতে চলেছে তার মধ্যে আমি বিস্তারিত বলেছি। সে বইটি প্রকাশিত হলে আপনারা সংগ্রহ করে নেবেন। সাধন মার্গের বহু অজানা তথ্যে ভরা অমূল্য গ্রন্থটি আমার বিচিত্র অভিজ্ঞতার ফসল বলতে পারেন। তবুও আপনার মুখ থেকে শোনার জন্য আমরা আগ্রহী, সামান্য কিছু বলুন। কাউকে বশে আনতে আমি বরাবরই খাবারের উপর জোর দিই। মানুষকে খাইয়ে তৃপ্ত করে অতঃপরে বশে আনি। একই পদ্ধতি প্রয়োগ করলাম মুনি ঋষিদের ক্ষেত্রে। আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু আমি প্রয়োগ করে ভালো ফলই পেয়েছি। তন্ত্রমন্ত্র আমার জানা নেই, জানতেও চাই না। আমি ব্যবহারিক পদ্ধতি প্রয়োগ করে থাকি। ভালো ব্র্যান্ডের ফাস্ট ফুড নিয়ে হাজির হয়েছিলাম সুদূর হিমালয় কন্দরে।
মুদিত নয়ন, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। নয়ন খুলে মধুর হাসি হাসলেন। আমি দেরি না করে তার হাতে একটি সসেজ ধরিয়ে দিলাম। বললাম, শাক সবজি ও জড়িবুটি দিয়ে তৈরি। পেছন থেকে আওয়াজ এলো, নিজের উপযুক্ত কাজ। মামা তার পরোয়া না করে বলে যেতে লাগলেন, অতি সুস্বাদু। পরে হিন্দিতে বললাম, বহুত স্বাদিষ্ট হ্যায়, মুনিবার গ্রহণ কিজিয়ে। দুই কামড়ে শেষ করলেন। পরে বললেন, এ তো বেহেস্তে কি চিজ হ্যায়, और লাও বেটা। বাক্সের মধ্যে থেকে একের পর এক বের করতে লাগলাম বিখ্যাত ক্যাটারারের তৈরি চিকেন চপ, হ্যামবার্গার, হটডগ, সবশেষে রোস্ট চিকেন। সব খেয়ে দম ফেললেন। তারপর মিনারেল ওয়াটারের বোতলটি এগিয়ে দিলাম। একসঙ্গে লিটার 2 জল শুষে নিলেন। গোলক মামা এই পর্যন্ত বলতে পেরেছিলেন। চারিদিকে হইচই পড়ে গেল। গোল গোল গোল, থামুন থামুন থামুন। কেউ কেউ বলতে লাগলো, বলতে দিন বলতে দিন। ততক্ষণে আমাদের কাছে আসল খবর পৌঁছে গেছে। মামা গত 5 বছর ধরে মাসির সংসার দেখাশোনা করছিলেন। মাসি গত হওয়ার পর বোনের কাছে ফিরেছেন। সব কিছুকে বাড়িয়ে চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলে সবার কাছে বাহাদুরি নেবার এক অদ্ভুত স্বভাব ছিল মামার। সামান্য জিনিসকে ফাঁপা বেলুনের রূপ দিতে মামার জুড়ি মেলা ভার। পাশে রাখা খেরোর খাতা খুলে দেখা হলো। লাল শালুতে মোড়া 3খানা কাঠের টুকরো, 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি। বাথরুমে যাবার নাম করে মামা কোন ফাঁকে কেটে পড়েছিলেন তা কেউ আন্দাজ করতে পারল না। পটলা জিজ্ঞেস করলো, মামা কি আবার অজ্ঞাতবাসে গেলেন?